নমস্কার বন্ধুরা, আজ 5ই সেপ্টেম্বর 2024। আজ সর্বপল্লী ডক্টর রাধাকৃষ্ণনের জন্মদিন এবং আমাদের দেশে শিক্ষক দিবস হিসেবে পালন করা হয় আজকের দিনটা আজকে আমাদের কাছে একটা অন্য কারণে খুব গুরুত্বপূর্ণ হতে পারত, কিন্তু সেটা হলো না। এটা হলো না কি কারণে তার বিস্তারিতভাবে ব্যাপারটায় যাওয়ার আগে আমি কয়েকটা আরজিকরের বাইরে প্রসঙ্গ আজকে বলতে চাই। আচ্ছা, আমরা তো আজকে সবাই মিলে জাস্টিস চাইছি, উই ওয়ান্ট জাস্টিস বলছি, কিন্তু আমরা কি কখনো আমাদের ঘরের দিকে আজকাল আর তাকাচ্ছি? আপনারা সবাই নিশ্চয়ই আজকে সংবাদ মাধ্যমের দৌলতে, সেটা ডিজিটালি হোক, খবরের কাগজে হোক, বা 24 ঘন্টার যে নিউজ চ্যানেলগুলো হয়ে রয়েছে সেগুলোর দৌলতেই হোক, আজকে জানতে পেরেছেন যে সঞ্জীব ঘোষ, যিনি প্রাক্তন অধ্যক্ষ ছিলেন, তিনি কেমন মানুষ ছিলেন, মানুষ হিসেবে কেমন ছিলেন। তিনি অত্যন্ত স্বার্থপর, আত্মকেন্দ্রিক একজন ছিলেন ছোটবেলা থেকেই। তার স্কুল লাইফে তিনি যেরকম ব্রিলিয়ান্ট ছিলেন, প্রত্যেকটা বিষয়ে তিনি সর্বোচ্চ নাম্বার পাওয়ার চেষ্টা করতেন এবং পেতেন হয়তো বেশিরভাগ ক্ষেত্রে, এবং তার সাথে উনি ওনার বন্ধুদের প্রতি কোনো রকমভাবে বন্ধুত্বমূলক সম্পর্কের মধ্যে থাকতেন না, জড়াতেন না। ওনার সাথে সমস্ত সম্পর্কই ছিল কতটা লেনদেনের, এবং সেটা শুরু থেকেই। তো এইখানে কোনো জায়গায় মনে হয় না যে আমরাও অজান্তে আমাদের বাড়িতে একটি একটি করে সন্দীপ ঘোষ তৈরি করছি? আমরা কি আমাদের ছেলে মেয়েদের খুব এনকারেজ করি যে ভালো মানুষ হতে? আমরা তো সবসময় বলি তুই ভালো স্টুডেন্ট হ, যে কোনো মূল্যে তুই একটা ভালো স্টুডেন্ট হ, কিন্তু কখনো বলি একটা ভালো মানুষ হ। পরীক্ষা পাস না করতে পারলে বা পরীক্ষায় কম নম্বর পেলে, ইভেন এমনও আছে, আমি বাবা মাকে দেখেছি যারা 90% নম্বর না পেলে ছেলে মেয়েদের মারেন, বকেন, খেতে দেন না। এতটা অব্দি পানিশমেন্ট হয় যে কেন তুই বেশি নম্বর পাসনি। সেখানে দেখার দরকার নেই যে সে কতটা সৎভাবে পরীক্ষা দিচ্ছে। এমনকি স্কুলের প্র্যাকটিক্যালে পর্যন্ত ল্যাব অ্যাসিস্ট্যান্টদের হাতে 10 টাকা 100 টাকা গুঁজে দেয় স্কুল স্টুডেন্টরা। এবং আমাদের দিক থেকে, মানে আমরা অভিভাবকের দিক থেকে সেগুলোকে খুব একটা ডিসকারেজ করিও না। আমরা কখনো বলি না যে তুই মানুষ হ, না তোকে ভালো রেজাল্ট করতে হবে, তোকে অমুক হতে হবে, তমুক হতে হবে। তাহলে কোথাও একটা ভুল কি আমরাও করছি না? একইভাবে আমরাও কি পরিবারে পরিবারে সন্দীপ ঘোষ তৈরি করছি না? আর আজকে শিক্ষক দিবসের দিনে একজন ভালো শিক্ষকের প্রয়োজনীয়তাটা বড্ড বড্ড বেশি করে প্রকাশ পায়। এই যখন শিক্ষকদের আন্দোলন নিয়ে, এসএসসি আন্দোলন নিয়ে, এসএসসি দুর্নীতি নিয়ে এত কথা হচ্ছিল, সেই সময় আমি আমার ভিডিওগুলোতে বলতাম যে একজন শিক্ষক যদি দুর্নীতির মাধ্যমে ঢোকে, সেটা কিন্তু একটা মানুষের মধ্যে থেমে যায় না। সেই মানুষটা কিন্তু বছরের পর বছর ছাত্র তৈরি করবে, যে ছাত্রদের মধ্যে কোথাও না কোথাও সেটার বীজ তৈরি হবে। একজন প্রাইমারি স্কুলের টিচার কিন্তু সবচেয়ে ইম্পর্টেন্ট। ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায় কিন্তু কখনো MA PhDর বই লেখেননি, লিখেছিলেন বর্ণ পরিচয়। প্রথম বই গোপাল বড় সুবোধ রাখাল তেমন নয়। আজকাল কোনো স্কুল কিন্তু বর্ণ পরিচয় বা তার ইকুইভ্যালেন্ট ইংলিশ মিডিয়ামে পড়ায় না। মরাল সায়েন্স বলে কিছু কিন্তু খুব একটা নেই, বা মরাল সায়েন্স হলো সেখানে কিন্তু মরালিটি শেখানো হয় না। শেখানো হবে কি? ইভেন টিচারদের মধ্যে মরালিটির ভয়ঙ্কর অভাব। কারণ টিচাররা, যারা টিচার হচ্ছেন, আমি তাদেরকে করজোরে, মানে তাদের প্রতি সম্মান রেখে বলছেন, দে আর অল সেকেন্ড ক্লাস স্টুডেন্টস। ফার্স্ট ক্লাস স্টুডেন্টসরা তো ওপরে অন্যদিকে চলে যাচ্ছেন, হয় ডাক্তার ইঞ্জিনিয়ারিং পড়ছেন, নইলে তারা PhD করে অন্য জায়গায় চলে যাচ্ছেন, বা কারিগরি শিক্ষার দিকে চলে যাচ্ছেন। স্কুল শিক্ষা, প্রাইমারি স্কুল শিক্ষা, ভেবে দেখুন তো কারা আসছেন, তাদের কত মার্কস ছিল মাধ্যমিকে, কত মার্কস ছিল হায়ার সেকেন্ডারিতে, একটু ভেবে দেখুন। দে আর অল সেকেন্ড ক্লাস
স্টুডেন্টস বাই দেয়ার ওন, এবং সেখানেও তাদের অনেক রকমের চিন্তা ভাবনা গোলমিল আছে। শিক্ষকরা কিন্তু ছাত্রদের মন তৈরি করে, এবং সেইখানে একটা বিরাট ভুল হয়ে যাচ্ছে, এবং এই ভুলটা চলে আসছে, এবং সেটা ক্রমশ আস্তে 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 একটা প্রাতিষ্ঠানিক রূপ পাচ্ছে। এবং আমরা এখন দোষারোপ করছি তাদের, যাদের শিক্ষা আমরা ভালো করে দিইনি। আরেকটা জিনিস খুব ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে পরিবার। পরিবারের থেকে বড় শিক্ষক কিন্তু হয় না। বাবা মা, দাদু দিদিমা ঠাকুমা, এরা কিন্তু প্রথম শিক্ষক পরিবারের মধ্যে। পরিবারের মধ্যে শুধু আত্মীয় স্বজনের ছেলে মেয়েদের সঙ্গে শুধু নয়, নিজের ভাই বোনদের পর্যন্ত লোকজন কম্পিটিশনে নামিয়ে দেয়। তাদের মধ্যে যেটাকে আমরা বলি সিবলিং রাইভালরি, দুজন একই সন্তান, একই পিতা মাতার সন্তানের মধ্যে, সন্তান সন্ততির মধ্যে একটা কম্পিটিটিভ অ্যাটিটিউড তৈরি হয়। দাদা এরকম হয়েছে বলে বোনকে এরকম হতে হবে, দিদি এরকম হয়েছে বলে ভাইকে এরকম হতে হবে, বা ভাইকে তার থেকে ছাড়িয়ে যেতে হবে, ছাপিয়ে যেতে হবে শুরু থেকেই। এবং সেটার বীজ কিন্তু বপন করেন বাবা মা। তারা নিজেদের খুব চালাক মনে করেন, তারা নিজেদের খুব বুদ্ধিমান মনে করেন যে এইভাবে আমি আমাদের ছেলে মেয়েদের কেরিয়ার তৈরি করব, তাদের সাকসেস নিয়ে আসব। কিন্তু ছেলে মেয়েগুলোর মনটা কোথায় গিয়ে পৌঁছায়, কতটা স্বার্থপর মনের মানুষ হয়ে যায় তারা, এইগুলো নিয়ে কি বাবা মারা ভাবেন? আমরা কি ভাবি? আমি খুব ফরচুনেট মনে করি ব্যক্তিগতভাবে যে আমার একটি মাত্র সন্তান। কারণ দুটি সন্তান হলে হয়তো আমি তাদের মধ্যে সিবলিং রাইভেলরি ঢুকিয়ে দিতাম, একটি বলে আমার সে সুবিধে রয়েছে। আবার এই ভিডিও থেকে কেউ মনে করবেন না আমি একটি সন্তানের পক্ষে বলছি, বিশ্বাস করুন এটা সম্পূর্ণ আমার ব্যক্তিগত মতামত। আমি যে প্রসঙ্গে আজকে বললাম সেটা হচ্ছে, আজকে শিক্ষক দিবসে আমরা যেন এই জিনিসটা শপথ নিই, আমরা মানুষ তৈরি করার চেষ্টা করব আমাদের সন্তান সন্ততিদের। আমরা সন্দীপ ঘোষ তৈরি করার, ঘোষ তৈরি করার চেষ্টা করব না, যাকে মানে মেডিকেল হসপিটালে, মানুষের হসপিটালে হয়তো মেডিকেল এক্সামিনেশন হচ্ছে, কিন্তু বিশ্বাস করুন ওনাকে যদি ভেটেনারিতে নিয়ে যাওয়া হয় তো সেখানে ওরা বলবে এরকম প্রাণী, এরকম এদের চারিত্রিক এবং মানসিক অবয়ব আমরা খুব একটা পাইনি। প্রাণীদের মধ্যে, জীবেদের মধ্যে একটা এক্সেপশন, এবং একটা নয় প্রচুর এক্সেপশন আছে। সমাজের ভুরি ভুরি সন্দীপ ঘোষ ঘুরে বেড়াচ্ছে, শুধু সুযোগের অপেক্ষা, শুধু সুযোগের অপেক্ষা। এবং এই সুযোগটুকু আমাদের স্বাস্থ্য মন্ত্রক ওনাকে দিয়েছিলেন, বা বলা যায় স্বাস্থ্যমন্ত্রী ওনাকে দিয়েছিলেন। কালকে যে কথাগুলো, এবার একদম আমাদের নির্ভয়ার প্রসঙ্গে আসি। কালকে যে কথাগুলো রাত্রিবেলা শ্যামবাজারে বসে ওর মা বাবা বলেছিলেন, কথাগুলো কি মিথ্যে ছিল? বড় অবাক লাগছে জানেন তো। আমরা আমাদের ভাষায় জানি ডাইং ডিক্লারেশন হচ্ছে সবচেয়ে বড় এভিডেন্স যে কোনো কোর্টের কাছে। ডাইং ডিক্লারেশনটা কি? একজন মৃত্যু পথযাত্রী যে ডিক্লারেশনটা বলে গেছে, ধরা যাক একজন স্ত্রী মারা যাচ্ছেন, তিনি হয়তো আত্মহত্যারই চেষ্টা করেছেন, মারা যাওয়ার সময় উনি নিজের স্বামীকে মৃত্যুর জন্য দায়ী করে গেলেন, অথচ পুলিশ প্রমাণ করে দেখল যে স্বামী হয়তো মৃত্যুর জন্য দায়ী নয়। কিন্তু তাও ডাইং ডিক্লারেশন এতটাই ইম্পর্টেন্ট বা এতটাই স্ট্রং, যেহেতু সে মারা গেছে, তার ওই শেষ কথাটাকে কিন্তু সর্বোচ্চ প্রমাণ হিসেবে ধরা হয় তার স্বামীকে দোষী সাব্যস্ত করার জন্য, পুলিশ যতই চেষ্টা করুক না কেন। তেমনি আমার মনে হয় যে মৃতার বাবা মা, তাদের ডিক্লারেশনটা কতটা ডাইং ডিক্লারেশনের মতোই। তাদের থেকে সত্যি আমার মনে হয় পুলিশ প্রশাসন বলছে এটা আমরা মানতে পারবো না, তাদের থেকে বেশি সত্যি আমার মনে হয় আজকে গোটা পৃথিবীতে এই অভয়া নির্ভয়া কাণ্ডের বিষয়ে কেউ বলছে না ওনাদের বাইরে। হ্যাঁ, এখানে প্রশ্ন করতে পারেন যে কিছুদিন আগে বাম জমানায় যখন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী বিরোধী দলনেত্রী ছিলেন,
তিনি রিজওয়ানুরের হত্যা মামলা নিয়ে প্রচণ্ড দূর অবধি গিয়েছিলেন এবং সবচেয়ে বেশি রিজওয়ানুরের ব্যাপারে যে কথা বলেছিলেন সেই তার ভাই বা দাদা রুকমানুর পরবর্তীকালে তৃণমূলের হয়ে দাঁড়িয়েছিলেন এবং বোধহয় হয় কাউন্সিলর নয় এমএলএ হয়েছিলেন ওই জায়গা থেকে। তো সেক্ষেত্রে বাবা মার কারোর এই ধরনের কোনো উদ্দেশ্য নেই তো? আমার মনে হয় না, জানেন তো। বাবা মা তো আফটার অল সেলাই করে বড় করেছেন, গরিবের সংসার, ডাক্তার করেছেন মেয়েকে, মেয়েও আপ্রাণ চেষ্টা করেছে ডাক্তার হতে, প্রচন্ড পড়াশোনা করতে ভালোবাসতো যেটুকু জানতে পেরেছি। মনে হয় না বাবা মা মিথ্যে বলছেন। আর বাবা মা যদি মিথ্যে না বলেন তাহলে কোথায় গিয়ে দাঁড়াচ্ছে ব্যাপারটা বুঝতে পারেন। এই যে আন্দোলন, সরকার পক্ষ বারবার বলছে যে এই আন্দোলনে মুখ্যমন্ত্রীর পদত্যাগ চাওয়া হচ্ছে, বিরাট অন্যায় বলা হচ্ছে। মুখ্যমন্ত্রীর পদত্যাগ মানে বিরোধীরা বাম আর রাম মিলে মুখ্যমন্ত্রীর পদত্যাগের জন্য এই সমস্ত ষড়যন্ত্র করছে। সেটা কি বাম আর ডান মিলে করছে, বাম আর রাম মিলে করছে? আপনার মনে হয় না কুচবিহারের মাননীয় মন্ত্রীমশাই, আপনার নামে তো সূর্য উদয় হয়। আপনি যে কথা বলেছেন, আঙুল ভেঙে দেওয়ার কথা বলেছেন। একজন বলেছিলেন যে ফোঁস করতে হবে, আর সেই ফোঁস করা নিয়ে আপনারা এইভাবে ফোঁস করছেন যে মাথা ভাঙায় কিছু নিরীহ মানুষ, নিরীহ বলছি না, পারলাম কোনো দলেরই মানুষ, পলিটিক্সই করেন, রাজনীতি করেন, তারা তো শুধু রাস্তায় ছবি আঁকছিলেন এবং উই ওয়ান জাস্টিসটাকেও আপনারা মুছে দিচ্ছেন, জাস্টিস ফর আরজি কর লেখাটাকেও মুছে দিচ্ছেন। আর যদি মুখ্যমন্ত্রীর পদত্যাগ ওরা লিখে থাকেন, কি লিখছেন ভুল বলুন তো? মুখ্যমন্ত্রী বারবার বলছেন যে আমি মৃতার বাড়িতে সেদিনই ফোন করেছিলাম, আর সেদিনই ডিসি নর্থ বাড়ি গিয়ে ওই সময় উৎকুচ দেওয়ার চেষ্টা করেছেন বাবা মাকে, যে টাকা নিয়ে ঝামেলাটা মিটিয়ে ফেলুন। ভাবা যায় বলুন তো? পুলিশ মন্ত্রীর ফোন যাচ্ছে, ডিসি নর্থ ডেপুটি কমিশনার র্যাঙ্কের একজন আইপিএস অফিসার সঙ্গে করে টাকা নিয়ে গিয়ে আড়ালে টাকা দিচ্ছেন সদ্য মৃতার বাবা মাকে, যার বাবা মা ছাড়া আর সত্যি কেউ নেই এই পৃথিবীতে, কাছের, একদম কাছের সেই মানুষগুলোকে। তাদেরকে টালা থানায় বসিয়ে রেখে মৃতদেহ চলে যাচ্ছে শ্মশানে। মৃতদেহের জন্য সমস্ত কাগজপত্র, ঘাট সার্টিফিকেট, টিকিট সব লিখছেন তৎকালীন সেখানকার কাউন্সিলর, যিনি কিনা 2021-এ নিজের পায়ের মালাই চাকি ভেঙেছিলেন, তাকে পিটিয়েছিল তৎকালীন তৃণমূলের কর্মীরা। তিনি সিপিএম এর একজন কাউন্সিলর ছিলেন, বামপন্থী কাউন্সিলর ছিলেন তার আগে পর্যন্ত। তার মেরে তার পা ভেঙে তার বিরুদ্ধে এমন হাল করেছিলেন তার গোটা পরিবার পশ্চিমবঙ্গের বাইরে রাঁচি না কোথায় থাকতেন। সেই মানুষটা আজকে তৃণমূলে জয়েন করেছেন, জানি না জয়েন করতে বাধ্য হয়েছেন বোধহয়, হয়তো স্বীকার করবেন না। যেরকম আমাদের এলাকায়, আমাদের রাজারহাট এলাকায়, নিউ টাউন এলাকায় তাপস চ্যাটার্জির হাল হয়েছিল, এমন সমস্যা করেছেন বাধ্য হয়েছেন সিপিএম থেকে তৃণমূলে এসে জয়েন করতে। আমার পাড়ায় একজন কাউন্সিলর আছেন, মিস্টার রায়, নাম বলছি না, তিনি নিশ্চয়ই বুঝবেন যদি তিনি ভিডিওটা দেখেন। তিনিও বামপন্থী ছিলেন, তাকে তৃণমূলে আসতে বাধ্য করা হয়েছিল, তারপর এমন জায়গা থেকে দাঁড় করানো হয়েছিল তিনি হেরে গিয়েছিলেন। তো সেই সময়কার অবস্থা, এবং সেই মানুষটা সেখানে গিয়ে যা পেরেছে ফিল আপ করে দিয়েছে। 12:44 লিখেছে মৃত্যুর সময়, যেখানে পোস্টমর্টেম বলছে 3টে থেকে 4টের মধ্যে, সকালবেলা ভোরবেলা মারা গেছে। কি হচ্ছে বলুন তো? এটা কি হচ্ছে? আর কত পরিষ্কার হবে? একটা স্বাস্থ্য ভবন থেকে একটা দেখানো হচ্ছে যে 5:30টার সময় রিহার্সাল দিতে নাকি আরজি করে গেছিলেন মাননীয় অভিক দে, পিজিটি, হিসেব মতো আমার স্টুডেন্টদের থেকে ছোট। সে গিয়েছিলেন আরজি করে, কি না 5:30টা থেকে সেদিনকে রিহার্সাল ছিল, স্বাস্থ্য ভবন থেকে নাকি ইনস্ট্রাকশন দেওয়া ছিল, সেই জন্য উনি আরজি করে গেছেন। এটা কেন বলতে হচ্ছে? কিছুই নয়, কারণ ওকে ধরে যদি সিবিআই জেরা করে,
কত অবধি মাথা উঠবে? কান টানলে মাথা বলে তো, এখানে তো গোটা 10 মাথা রাবণের কান টানা হচ্ছে, তো 10টা মাথা ওখান থেকে বেরিয়ে আসবে। কান টানলে মাথা আসবে না, কান টানলে 10টা মাথা আসবে, যাতে কোনোভাবে তার গ্রেপ্তারি না হয় সিবিআই এর আন্ডারে। সেই জন্য ওর বিরুদ্ধে এই সমস্ত, ওর পক্ষে এগুলো সাজানো হচ্ছে। কারণ সিবিআই যদি জেরা করে সব বেরিয়ে যাবে, যাতে সে সিবিআই এর খপ্পরে না পড়ে। কিন্তু খপ্পরে আটকাতে গিয়ে তো পর 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 ভুল করে যাচ্ছে। কারণ তার আগে ওই স্বাস্থ্য দপ্তরের যে ট্যাবলয়েড নিয়ে যে মিছিলটা হওয়ার কথা ছিল, সেই মিছিলের রিহার্সাল প্রত্যেক দিন হয়েছে 7:30টার সময়। সেই নোটিশও আবার অ্যাভেলেবল আছে, সেই নোটিশও বেরিয়ে পড়েছে, ভাইরাল হয়ে গেছে। শুধু সেই দিনকে 5:30টায় ডাকা হলো এবং মাত্র 3 জনকে ডাকা হলো। এবং তার মধ্যে একজন সৌরভ পাল সে বয়ান দিয়ে দিচ্ছে যে না, আমাদের 7:30টার সময় পিজি হাসপাতালে ডাকা হয়েছিল, আরজি করের সাথে তার কোনো রিলেশন নেই। ডেসপারেট অ্যাটম অফ সাপ্রেশন অফ ফ্যাক্ট। মরিয়া হয়ে গেছে শাসন, শাসক যন্ত্র, স্বাস্থ্য দপ্তর, পুলিশ দপ্তর, যে পুরো ব্যাপারটাকে ধামা চাপা দিতে। বাট আনফর্চুনেটলি ওরা ভুলে যাচ্ছেন এটা বাম জমানা নয়। বাম জমানায় মিডিয়া ছিল না, 24 ঘন্টা নিউজ চ্যানেল একটাও ছিল না, 2-একটা মিটি করে তৈরি হচ্ছিল। আর ইন্টারনেট ভাইরাল ইউটিউবের জমানা ছিল না, তখন মানুষের কোনো প্রতিবাদ করতে পারতো না। একটা গোটা গ্রামকে মিডিয়া সরিয়ে রেখে গুলি করে উড়িয়ে দেওয়া যেত সেই সময়। করেওছেন মাননীয় প্রাক্তন মুখ্যমন্ত্রী জ্যোতি বসু, একাধিকবার এই ধরনের কাজ করেছেন। আলো নিভিয়ে দিয়ে খোদা আরজি করে এই ধরনের কাজ হয়েছিল। ক্যামেরা ভেঙে দেওয়া হয়েছিল, মিডিয়া ঢুকতে দেওয়া হয়নি মিডিয়াকে কতদিন হাসপাতালের মধ্যে। সেই সময় এটা সম্ভব ছিল, আজকে সেটা সম্ভব নয়। ওনারা এই সত্যতাটা বুঝতে গিয়ে এতটাই ভুল করে ফেলছেন, যার ফলে একটার পর একটা ভুলের পুনরাবৃত্তি হচ্ছে এবং এমন জায়গায় যাচ্ছে যে ওনাদের আর কোনোভাবে কোনো দিক থেকে পালানোর পথ থাকবে না। আর সিবিআই কি করছে? সিবিআই শুধু মজা দেখছে। সিবিআই চলছে তো সেন্টারের হিসেবে, যার জন্য 5 দিন 6 দিন পিছিয়ে দিল রায়। তাপমাত্রা মাপতে চাইছে, উষ্ণতা মাপতে চাইছেন এনারা কিন্তু চুপচাপ দেখে যাচ্ছেন। সেই একটা খুব সুন্দর নাটক ছিল, যারা যদি কোনো নাট্যকর্মী শুনে থাকেন, আমার নামটা মনে পড়ছে না, লিখে দিতে পারেন আমার কমেন্ট বক্সে। সব জেনে গেছি, সব বুঝে গেছি, মাস পয়লায় হাঁড়ি ফাটাবো। এক মহিলা সে গোটা নাটকটাতে এই কথাটা বলে যাবে এবং অ্যাকচুয়ালি সে কিছু জানতো না। অথচ এই কথাটা শুনে যারা দোষী তারা ভয়ে ভয়ে নিজেদের দোষগুলো সব বলতে আরম্ভ করলো। সব জেনে গেছি, সব বুঝে গেছি, মাস পয়লায় হাঁড়ি ফাটাবো। সিবিআই ঠিক এই কাজটা করছে। সিবিআই সব জানছে, সব বুঝছে, এবার নিজেদের চাপে রাজনীতি করে যাচ্ছে। যে জিনিসটা এবার করবে সেন্ট্রাল গভর্নমেন্ট বা কেন্দ্রীয় সরকার রাজ্য সরকারের উপর। দেখো, সব বলে দিতে পারি, আমার এটা করে দাও, আমার বিল পাস হচ্ছে না, আমার বিল পাস করিয়ে দাও, বা আর্থিক লেনদেন বা আমাদের বিরুদ্ধে অ্যাক্টিভলি কিছু করা যাবে না, কারণ ওটা তো কোয়ালিশন গভর্নমেন্ট, 5 বছর তো চালাতে হবে। তো কোথাও একটা বোঝাপড়া হয়তো হয়ে যাবে, কারণ এই মামলা চলবে তো 5 বছর ভেবেছিলাম আমরা অ্যাটলিস্ট। এখন তো পরিস্থিতি যেভাবে শুরুর দিকের দিনগুলো পিছিয়ে যাচ্ছে, এটাকে তো 10 বছরের কাছাকাছি মনে হচ্ছে। এবং 10 বছরের আন্দোলনকারীদের বয়স অন্তত 10 বছর করে বেড়ে যাবে, সে বিষয়ে কোনো সন্দেহ নেই। আর বাবা মা তো বয়স আরো 10 বছর বাড়বে, আর তাদের মধ্যে তো হতাশা আসা স্বাভাবিক। তারপর যেরকম কামদুনিতে হয়েছিল 17 বার না 18 বার পিপি বদল হয়েছিল, প্রায় পাবলিক প্রসিকিউটর বদল হয়েছিল, সেরকম বদল হতে থাকবে। তারপর সে লোয়ার কোর্ট, হায়ার কোর্ট, সুপ্রিম কোর্ট, হাই কোর্ট, সুপ্রিম কোর্ট, প্রেসিডেন্ট, এতগুলো ধাপ তো রয়েছে। জাস্টিস গেল মা গঙ্গার জলে। আমরা সব দেখছি, সব বুঝছি, আমরা ইউটিউবে হাঁড়িও ফাটাচ্ছি, কিন্তু প্রমাণ সাপেক্ষ কিছু পাচ্ছি না, বা প্রমাণ সাপেক্ষ কিছু পেলেও আমরা সেখান থেকে
কোনো আউটকাম বা কোনো জাস্টিস দিতে পারছি না। কারণ দুই সরকার মিলে বেশ ভালোভাবেই সময়ের সাথে সাথে ব্যাপারটাকে গুছিয়ে নিচ্ছে। অগোছালো ব্যাপারটা যেটা হয়তো 9 তারিখ 10 তারিখে ছিল, সেই অগোছালো ব্যাপারটা খুব সুন্দর করে গোছাচ্ছে। একজন একজনের উপর প্রেসার গেম খেলছেন। আর বর্তমান যে সরকার, রাজ্য সরকার, তারা তো জানে গ্রামের বেশিরভাগ মানুষ যারা লক্ষ্মীর ভাণ্ডার বা বিভিন্ন রকমের সরকারি অনুদান পাচ্ছে, তারা অন্তত আমাদের সঙ্গে এখনই সরে যাবে না, এখন আমাদের সাথে কিছুদিন থাকবে বা অনেক দিন থাকবে। কারণ সেগুলো তো আমি ঠিক করে দিচ্ছি। একটা তো কোনো অস্বীকার করা যায় না যে গ্রামের মানুষ এই ধরনের অনুদানে যথেষ্ট উপকৃত হন, বিশেষ করে গ্রামের মহিলারা। তো আমরা তো এই হিসেবে কিছুদিন আগে পর্যন্ত মাননীয় মুখ্যমন্ত্রীকে যথেষ্ট বাহবা দিয়েছি এই ধরনের জনমুখী কার্যগুলি করার জন্য। তো সেই দিক থেকে দাঁড়ালে গ্রাম অবধি তো, গ্রামে গঞ্জে অবধি তো আমাদের এই আর্তনাদ পৌঁছাচ্ছে না, শহরে শহরে থেকে যাচ্ছে। এবং তারা ভাবছেন, বা তাদেরকে হুমকিও হয়তো দেয়া হচ্ছে, হয়তো কেন, আমি শুনেছি কিছু মানুষের কাছ থেকে, আমার খুব কাছের মানুষের কাছ থেকে, যে গ্রামের পঞ্চায়েত প্রধান, উপপ্রধান, পৌরসভার কাউন্সিলর, এরা সব প্রচ্ছন্ন হুমকি দিচ্ছে, দেখো যদি মিছিলে যাও, ওই নির্ভয়ার হয়ে যদি মিছিলে যাও, তাহলে কিন্তু তোমাদের লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ হয়ে গেল, পথশ্রী, অমুকশ্রী তমশ্রী সব বন্ধ হয়ে গেল। তারা তো ভয় পাবেন। হাজার হোক একটা মান্থলি সিকিউরিটি তো ছিল। তো সব দিক থেকে দেখতে গেলে একটা আন্দোলনকে যেমন কোণঠাসা করা হবে, তেমনি আন্দোলনের সময়টা বাড়িয়ে মানুষের মনে হতাশা তৈরি করা হবে। আর চোখের সামনে দেখা, চোখের সামনে ঘটে যাওয়া একদম জলজ্যান্ত জবানবন্দিগুলো শুধু সময়ের হতাশায়, সময়ের ভিড়ে, সময়ের অমোঘ নিদানে আস্তে 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 অন্ধকারে চলে যাবে। মাস্টার প্ল্যান। যারা রাজ্য সরকারের প্ল্যানিং করছেন তাদের কিন্তু আমার মনে হয় একটা মাস নোবেল দেওয়া উচিত। যে এই ধরনের কূটনীতি কিন্তু চাণক্য, শকুনি, শ্রীকৃষ্ণ এরকম প্রায় 4-5 জনকে মিলে যদি একটা মানুষ তৈরি হয়, সেই রকম একাধিক মানুষ এই রাজ্য সরকারের কি বলবো পরামর্শদাতা হিসেবে রয়েছে। দে আর ভেরি ভেরি ইন্টেলিজেন্ট অ্যান্ড ভেরি রুড অ্যান্ড শুড অ্যাজ ওয়েল। ভয় হয় কোথায় জানেন? যেভাবে আপনারা অন্যায়কে প্রশ্রয় দিচ্ছেন না, একদিন এই অন্যায় না আপনাদের ঘরের মধ্যে গিয়ে পৌঁছায়। বড় ভয় হয় আপনাদের পরিবারের মহিলাদের উপর, পুরুষদের উপর। কারণ পাশের ঘরে আগুন লাগলে না একসময় সেই আগুনের তাত এবং আগুনের ফুলিঙ্গ আমার বাড়িতেও এসে পড়ে। আপনারা যেটা করছেন সেই আঁচ না আবার আপনাদের গায়ে এসে পড়ে। জানি আপনাদের পুলিশ প্রশাসন আপনাদের প্রচুর সিকিউরিটি দেবে, আপনার কন্যাকে একদম পুলিশ ব্যারিকেড করে স্কুলে দেয়া নেয়া, কলেজে দেয়া নেয়া বা কর্মস্থলে দেয়া নেয়া করবে। তা সত্ত্বেও বড় ভয় হয় জানেন তো। একটু ভাবুন, একটু ব্যক্তিগত স্বার্থের বাইরে আসার চেষ্টা করুন। প্রত্যেকের বাড়িতে মা বোন বলবো না, কারণ ওখানে নির্ভয়ার জায়গায় নির্ভয় যদি কেউ থাকতো তারও একইভাবে নৃশংসভাবে খুন হতো। কারণ সেটা ছিল ঝিকে মেরে বউকে শেখানোর কনসেপ্ট, যেটা আগের দিনও বলেছি, যে দেখো আমরা তো তোমাদের এইভাবে মারবো, এইভাবে মেরে আত্মহত্যা করে চালিয়ে দেবো। তার ঠিক 3 মাস আগে একটি ছেলের সাথে বোধহয় ফার্মেসিতে ওই আরজি করে একই কাণ্ড করা হয়েছে। ওই টালা থানার ওই একই ওসি, খোঁজ নিন জানতে পারবেন। একটি নিরীহ গরিবের ছেলে, মুসলমান ছেলে একটি, তার সাথে এরম করা হয়েছে। তার খুনটাকে, তাকে পিটিয়ে খুন করা হয়েছিল, তাকে বলা হয়েছে যে ছাদ থেকে পড়ে আত্মহত্যা করেছে। সমস্ত জিনিস, কারণ দেখুন ডাক্তাররা যদি এভিডেন্স মেটাতে চায়, তার থেকে বড়
কালপিট তো আর কেউ হয় না। আমি যদি চাই এভিডেন্স মেটাতে, আমি তো ফরেন্সিকও জানি, আমি তো ডাক্তার হিসেবে জানি কোন জায়গাটা কিভাবে হত্যা করলে কোনো এভিডেন্স থাকবে না, তাই না? সব দিক থেকে দেখলে বড় হতাশও লাগছে, সেরকম একটা আশার আলো দেখতে পাচ্ছি যে মানুষের পরও সংঘবদ্ধ হয়ে লড়ে যাচ্ছে এত কিছুর পরও। এই যে গড়িয়াহাটে কালকে অত্যাচার হলো, আজ এখন সাগর দত্ততে ভাঙচুর হয়েছে ঘরের মধ্যে, কি না কিছু বহিরাগত নয়, তারা দাবি করছে বহিরাগত নয়, তারা নাকি টিচার্স ডেতে, আজকের দিনে এই রকম কন্ডিশনে টিচার্স ডেতে নাকি টিচারদের গিফট দেবে বলে গিয়েছিল। সেখানে তখন কাউন্সিলের মিটিং চলছিল, ওদিক থেকে নাকি ভাঙচুর হয়েছে, তাতে আবার একজনের আঙুল ভেঙে গেছে। এরা কিভাবে কে জানে, এরা মানুষকে কোন লেভেলের ভাবছে, মানে মুখ দিয়ে গালাগাল হয়তো বেরিয়ে আসবে, কোন লেভেলের বোকা ভাবছে কে জানে। অদ্ভুত ব্যাপার। এগুলোর মধ্যেও কিন্তু মানুষ একভাবে এক লক্ষ্যে থেকে যাচ্ছে, কোনো রাজনীতির মধ্যে না গিয়ে উই ওয়ান্ট জাস্টিস, আমরা নির্ভয়ার বিচার চাই। এবং এই জায়গায় দাঁড়িয়ে আজকে আরো পরিষ্কার করে বলছি যে এই লড়াই কোনোদিন সাকসেসফুল হবে না যদি স্বাস্থ্য মন্ত্রক থেকে এবং এই পুলিশ মন্ত্রক থেকে এই মানুষগুলোকে সরিয়ে না দেয়া হয়, যে মানুষগুলো এইভাবে অ্যাক্টিভলি এর মধ্যে রয়েছে। পুলিশ কমিশনার নিজে, ডিসি নর্থ, ডিসি সেন্ট্রাল, যিনি কন্টিনিউ একজন মহিলা হয়ে এই ধরনের বয়ান পাল্টে পাল্টে দিয়ে যাচ্ছেন, এবং প্রত্যেকটা বয়ানের কাউন্টার বাইরে থেকে হচ্ছে আমরা দেখতে পাচ্ছি। আর ডিসি নর্থ যে ঘুষ দিতে গিয়েছিলেন, এই লেভেলের মানুষজন যদি করাপশন করতে যায় তাহলে তার উপরওয়ালার মদত ছাড়া তো সে যাবে না। তার উপরওয়ালা কে? কমিশনার অফ পুলিশের ওপরে কে বলতে পারেন কথা? একজনই বলতে পারেন কথা। ঠিক সেইভাবে স্বাস্থ্য মন্ত্রক থেকে যখন এরকম একটা 5:30টার সময় ভোরবেলা 9 তারিখে রিহার্সালের জন্য ডাকার একটা চিঠি বেরোতে পারে, আজকের পরিস্থিতিতে যখন সারা পশ্চিমবঙ্গ উত্তাল, সারা পশ্চিমবঙ্গ, সারা ভারতবর্ষ, সারা পৃথিবী উত্তাল, তখনও যারা অভিজ্ঞদের মতো একজন পিজিটিকে বাঁচাতে চাইছে, পোস্ট গ্র্যাজুয়েট ট্রেনিকে, তখন তো বুঝতে হবে যে স্বাস্থ্য মন্ত্রকেরও কে, কোন সর্বোচ্চ জায়গা থেকে এই ইনস্ট্রাকশন আসছে। তো একদিকে সর্বোচ্চ স্বাস্থ্য মন্ত্রক, একদিকে সর্বোচ্চ পুলিশ মন্ত্রক, এই দুটো জায়গা থেকে অপসারণ না হলে এর সঠিক বিচার হবে না। এবং তার সাথে সিবিআই, আপনি দয়া করে না ওই মাস পয়লায় হাঁড়ি ফাটাবোটা বন্ধ করুন, আপনারা একটু বেরিয়ে আসুন। প্রচুর তদন্ত করছেন, প্রচুর কিছু করছেন, কিন্তু আপনারা ঘোলা জলে কি করছেন জানি না। একটু জিনিসটা গুটিয়ে তথ্য সমন্বিত করে করুন। আপনারা তো বুঝতে পারছেন যে এই অভিজ্ঞদের যে মোবাইল ফোনের টাওয়ার লোকেশন, সেটা ওই সময় ওইখানে দেখাচ্ছে বলে এরকম একটা জিনিস বেরিয়ে আসছে। তো সেটা যারা করছে তাদেরকে আপনি ধরবেন না বা তাদেরকে দরখাস্ত করবেন না যে তাদের সরকারি পদ থেকে সরিয়ে দেয়া হোক। এই জায়গাটা যতক্ষণ না প্রোঅ্যাক্টিভ হচ্ছেন, তার আগে অবধি তো আপনি বিচার সত্যি ভালোভাবে চাইছেন বলে আমাদের মনে হচ্ছে না। আমরা বা আমাদের যে জুনিয়র ডাক্তাররা রয়েছেন তারা তো এইটুকুই চান যে আমরা একটা সদর্থক প্রক্রিয়া দেখতে পাই, নির্যাতিতার ফাঁসি চাই বা নির্যাতিতা যে হত্যাকারী তার ফাঁসি চাই। এইটা কিন্তু বিচার নয়, প্রকৃত অপরাধীর প্রকৃত শাস্তি চাই। সঞ্জয় অপরাধী নয়, পলিগ্রাফ টেস্টে তার প্রমাণ হয়ে গেছে। সঞ্জয় একা অপরাধী নয়, সে অপরাধের পরে এসেছে। যারা অপরাধের সময় সেখানে ছিল তারা কিন্তু 2-এর বেশি লোক।
7-8 জনও হতে পারে। এই প্রত্যেকটি ছেলে মেয়ে যারা যারা ওইখানে ছিল সবার নাম কিন্তু জানে। আরজি করের বহু ছাত্রছাত্রী ভয়ে তারা বলতে পারছে না, তাদের মনে সাহস দিয়ে বের করে আনুন প্রকৃত সত্যটা এবং প্রকৃত অর্থে শাস্তি দিন, ভালোভাবে জিনিসটাকে গুটিয়ে নিয়ে আসুন, অ্যাসিওর করুন আমরা পারবো, বাস এইটুকু হলেই হবে। অ্যাসিওর করুন আমরা পারবো এবং তার দিকে একটু সদর্থক 2-1টা জিনিস আমাদের দেখান। আমার মনে হয় জুনিয়র ডাক্তাররা তাতেই খুশি হয়ে কাজে চলে যাবে। ওরা কিন্তু রোগী দেখতে ভালোবাসে, ওরা কিন্তু দিনের পর দিন এরকম রাস্তায় বসে থাকতে ভালোবাসে না। কষ্টে আছে ওরা, খুব বিশ্বাস করুন, খুব কষ্টে আছে। দেখি বিচারের বাণী কোথায় গিয়ে কাঁদে না একটু মুচকি হাসে। নমস্কার।